হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের 19 নম্বর পর্বে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে তোমাদের জন্য আলোচনা করার মতো, আর WBP কেপির বিশেষ করে পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রাখছে আজকের ক্লাসে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। আর যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই তোমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবে না। ওকে, চলো আমাদের প্রথম প্রশ্নে আসবো। তার আগে আরেকটা তোমাদের জন্য সুখবর, আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের স্বাধীনতা উপলক্ষে TWS একাডেমির পক্ষ থেকে সমস্ত আমাদের ব্যাচে 70% ছাড় দেওয়া হচ্ছে। তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই TWS একাডেমি অ্যাপটি চেক করো। প্রথম প্রশ্ন স্ক্রিনে, তক্ষশিলা ছিল শিক্ষার একটি কেন্দ্র, এটি কোন মহাজনপদের রাজধানী ছিল? আচ্ছা, তক্ষশিলা ছিল একটা শিক্ষা কেন্দ্র। এখানে তক্ষশিলা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ছিল। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন বিখ্যাত পণ্ডিত এবং বিখ্যাত কূটনীতিবিদ কৌটিল্য বা চাণক্য এই তক্ষশিলাতে পড়েছিলেন, মনে রাখবে। হ্যাঁ, সো এই তক্ষশিলাটা একটা মহাজনপদের রাজধানী ছিল। 16টি মহাজনপদের মধ্যে একটা মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। কোন মহাজনপদ? গান্ধার মহাজনপদের। ওকে, গান্ধার মহাজনপদ। পাটলিপুত্র কার রাজধানী ছিল? পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। আমরা জানি মগধের দুটি রাজধানী ছিল, পাটলিপুত্র আর রাজগৃহ বা গ্রীবরাজ। আর মৎস্য রাজধানী ছিল তোমার হচ্ছে বৈরাট বা বিরাটনগর ছিল মৎস্য এই মহাজনপদের রাজধানী। আর কাশীর রাজধানী ছিল বারাণসী ছিল কাশীর রাজধানী। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিম উপকূলের উত্তর অংশকে ড্যাশ বলা হয়? ভারতের ম্যাপ না মনে রাখলে এই ধরনের প্রশ্নের উত্তর করা একদমই অসম্ভব ব্যাপার। পশ্চিম উপকূল বলতে কোন উপকূলকে বোঝানো হচ্ছে? ভারতের যে উপদ্বীপ আছে এই উপদ্বীপটাকে আমরা কি বলে থাকি? পশ্চিম উপকূল বলে থাকি, তাই না? সরি, এই উপদ্বীপটাকে আমরা কি বলি থাকি? ইন্ডিয়ান পেনিনসুলা। এটা দুটো তোমার হচ্ছে সাগর দ্বারা, তিনটে টোটাল সাগর দ্বারা বেষ্টিত। একদিকে আছে আরব সাগর, আরেকদিকে কি আছে? আরেকদিকে আছে বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বলে থাকি বঙ্গোপসাগর। আর একদিকে হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন একদিকে অবস্থিত। সো এখানে পশ্চিম উপকূল কোনটাকে বলছি? এটা হচ্ছে পশ্চিম উপকূল। আরব সাগরের যে উপকূল এটা পশ্চিম উপকূল। এখানে কিছু কিছু রাজ্যের উপকূলকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন এখানে গুজরাটের উপকূল আসে। এই গুজরাটের উপকূলটাকে আমরা আবার বলে থাকি তোমার হচ্ছে কচ্ছ উপকূল, ঠিক আছে। তারপরে এখানে তোমরা পেয়ে যাবে কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, এগুলো সব পশ্চিম উপকূলের উপকূল, ঠিক আছে। সেখানে কোঙ্কণ উপকূলটা কোথায় বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে পশ্চিম উপকূলের উত্তর অংশে অবস্থিত আছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূলটা এখানে মহারাষ্ট্র থেকে গোয়া এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে, দীর্ঘ একটা অংশ জুড়ে আছে কোঙ্কণ উপকূল। তারপরে আছে তোমার হচ্ছে কিছুটা কানাড়া উপকূল এবং তারপরে আছে মালাবার উপকূল, একদমই দক্ষিণ দিকে অবস্থিত। ওকে, তো রাইট অ্যান্সার হবে কোঙ্কণ উপকূলটা হচ্ছে পশ্চিম উপকূলের উত্তর অংশকে বোঝানো হচ্ছে। নিম্নলিখিত কোন জোড়টি বেমানান? বলো দেখি, কোন জোড়টি এখানে সঠিকভাবে মিলছে না? বিভিন্ন নৃত্য এবং তার সঙ্গে বিভিন্ন তোমার হচ্ছে রাজ্যের নাম দেওয়া আছে, কোন রাজ্যের সাথে অ্যাসোসিয়েট সেই নৃত্যটা বলে ফেলো দেখি। মোহিনীঅট্টম কোথাকার? মোহিনীঅট্টম হচ্ছে একটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে আসে, তাই তো? মোহিনীঅট্টম ক্লাসিক্যাল ড্যান্সটা কোথায়? অবভিয়াসলি কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স মোহিনীঅট্টম। কথাকলি একটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, এটাও কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া এখানে যদি আমরা ফল্ক ড্যান্স দেখি, কেরালাতে বিভিন্ন ফল্ক ড্যান্স ফেমাস, পুলিকালি নৃত্য, থেইয়াম নৃত্য, বিভিন্ন নৃত্য এখানে কিন্তু ফেমাস কিছু ফল্ক ড্যান্স এখানকার। ছৌ নৃত্য কোথাকার? পুরুলিয়ার, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটা ফেমাস নৃত্য হচ্ছে ছৌ নৃত্য। পরেরটা কুচিপুড়ি নৃত্য কোথায়? অন্ধ্রপ্রদেশ, এটাও একটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে আসে। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি একটা ক্লাসিক্যাল ড্যান্স, অন্ধ্রপ্রদেশে উৎস, অন্ধ্রপ্রদেশ, একদম এগুলি ঠিক আছে। ডান্ডিয়াটা রাজস্থান, ঠিক নেই। ডান্ডিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে গুজরাটে, ডান্ডিয়া রাস হচ্ছে গুজরাটের একটা লোকনৃত্য। এছাড়া গুজরাটে আমরা যদি দেখি আরো একটা ফেমাস লোকনৃত্য আছে, যেটা হচ্ছে গরবা, খুবই ফেমাস একটা লোকনৃত্য, এটাও গুজরাটের। গরবা, তারপরে হচ্ছে ডান্ডিয়া, এগুলি গুজরাটের। রাজস্থানের এখানে যদি তোমার থাকতো কালবেলিয়া নৃত্য, থাকতো যদি ঘুমর নৃত্য, এগুলো সবই কিন্তু হচ্ছে তোমার রাজস্থানের।
কাঠপুতলি, কাঠপুতলি এগুলো কিন্তু হচ্ছে সব তেরতালি, ভেরি ফেমাস তেরতালি, রাজস্থানের এগুলো কিন্তু ফেমাস কিছু লোক নৃত্য। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি কাবেরী নদীর উপনদী নয়? কাবেরী নদী দক্ষিণ ভারতে অবস্থিত, আমরা জানি এটাকে পবিত্র নদী বলা হয়ে থাকে, দক্ষিণের পবিত্র নদী নামে পরিচিত হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর উপনদী নয় কোনটি এখানে? হেমবতী, অর্কবতী, অমরাবতী, ইন্দ্রাবতী, বলো দেখি। সব বতী আছে পরে, এগুলো সবই অবভিয়াসলি নদী কিন্তু। হ্যাঁ, অনেকে অমরাবতী করবে, ভাববে অমরাবতী একটা স্থানের নাম, কিন্তু অমরাবতী বলে একটা নদীও আছে, অর্কবতীও নদী আছে, হেমবতীও আছে, ইন্দ্রাবতীও নদী আছে। সো এখানে কোনটির সঠিক উত্তর হবে? ইন্দ্রাবতী কিন্তু কোনো কাবেরীর উপনদী নয়। ইন্দ্রাবতী তাহলে কার উপনদী? ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরীর উপনদী, গোদাবরীর উপনদী। ওকে, নেক্সট প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? শুঙ্গ বংশ এটা মগধে তোমার যখন মৌর্য বংশের শাসন শেষ হয়, মৌর্যের পরবর্তী বংশ মানে মৌর্য বংশের শেষ হয়েছে আর শুঙ্গ বংশ শুরু হয়েছে। এই বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, এই বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন পুষ্যমিত্র, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ ইনি কে ছিলেন? ইনি ছিলেন এই মগধের যিনি শেষ শাসক ছিলেন তার নাম ছিল বৃহদ্রথ, তাকে তিনি হত্যা করেছিলেন, হত্যা করে শুঙ্গ বংশটার প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই শুঙ্গ বংশটাও বেশ কিছুদিন শাসন করে, এবং শুঙ্গ বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হচ্ছেন দেবাভূতি, দেবাভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ শাসক। নিচের কোন হরপ্পা অঞ্চলে দুর্গের প্রমাণ নেই? বলো দেখি, ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্গের প্রমাণ মেলেনি কোন হরপ্পান সাইটে? ফিরনারা, রাখিগাড়ি, চানুহদারো, বানুয়ালি। আচ্ছা, এখানে তোমাদের একটু বলে রাখি তার আগে এগুলো কোথায় অবস্থিত আছে। এগুলো সবই হরপ্পান বা সিন্ধু সভ্যতার এক একটা সাইট, যেমন ফিরনারা, রাখিগাড়ি দুটোই হচ্ছে তোমার হরিয়ানা, হরিয়ানাতে অবস্থিত। অ্যাকচুয়ালি বানুয়ালিটাও হরিয়ানাতে অবস্থিত, তাই না? বানুয়ালি হরিয়ানাতে অবস্থিত। এবং রাখিগাড়িটা তো ভারতে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার সব থেকে বড় সাইট, এটাও মনে রাখবে। এখানে দেখো চানুহদারোটা, এটা কোথায়? চানুহদারোটা হচ্ছে সিন্ধু প্রদেশটা পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশে অবস্থিত। সেখানে দুর্গের প্রমাণ নেই কোথায়? চানুহদারো সাইটটাতে কিন্তু কোনো দুর্গের প্রমাণ মেলেনি। মানস কোন রাষ্ট্রের প্রধান নদী? মানস নদীটা একটা রাষ্ট্রের প্রধান নদী। কোন রাষ্ট্রের? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন দেশের নদ নদী একটু জেনে রাখতে হবে। যেমন আমরা যদি দেখি তোমার ভারতের প্রতিবেশী দেশের মধ্যে প্রধান চীন একটা প্রতিবেশী দেশ, ইয়াংসি, কিয়াং, হোয়াংহো এখানকার প্রধান নদী চীনের। পাকিস্তান একটা প্রতিবেশী দেশ, যেখানে আমরা সিন্ধু নদীটা পাকিস্তানের প্রধান নদী হিসাবে দেখি। নেপাল একটা প্রতিবেশী দেশ আমাদের ভারতের। নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নামটা কি বলো? কালীগণ্ডক, কালীগণ্ডক। সিমিলারলি নেপাল ছাড়াও ভুটানও একটা প্রতিবেশী দেশ, এবং ভুটানের প্রধান নদী হচ্ছে মানস। ওকে, আচ্ছা, আরো কয়েকটা দেশের প্রধান নদী একটু বলে রাখছি। যেমন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রধান নদী কি? শ্রীলঙ্কার প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা। কি? মহাবলী গঙ্গা, এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী। মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী, ইরাবতী হচ্ছে মায়ানমারের প্রধান নদী। ওকে, তাছাড়া আরো কয়েকটা জিনিস হচ্ছে, যেমন বাংলাদেশ আরো একটা প্রতিবেশী দেশ, বাংলাদেশের প্রধান নদী হচ্ছে তোমার সিন্ধু, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। এখানে দেখো একটু ভুটান সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। ভুটান একটা দেশ, ভুটান দেশ যেটাকে আমরা বজ্রপাতের দেশ বলে থাকি। ভুটান পৃথিবীর মধ্যে প্রথম দেশ যেটাতে কার্বন এমিশন, একদমই কার্বন নিউট্রাল দেশ, পৃথিবীর প্রথম। কার্বন এখানে সব থেকে কম কার্বন নিঃসৃত হয় এই দেশটা থেকে, কার্বন নেগেটিভ এখানে কার্বনের ভাগ। এছাড়া আমরা যদি দেখি এই ভুটান দেশ, এখানে এখনো রাজতন্ত্র পাওয়া যায়। তাছাড়া এই ভুটান দেশ সম্পর্কে জিনিস জেনে রাখো, ওটার রাজধানী কি? রাজধানী কি একটু তোমরা বলবে। ভুটানের মুদ্রাটা থেকে প্রশ্ন আসে, ভুটানের মুদ্রাটার নাম কি? আরো আসে ভুটানের ভাষার নাম কি? এগুলো একটু জেনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, ভুটানের তোমার
সংসদ, আরো একটা সংসদের নাম কি এটাও একটু মনে রাখবে। ভুটানের রাজধানী কি? থিম্পু। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। মুদ্রার নাম কি? নুলট্রাম বা গুলড্রাম। নুলট্রামটা লিখছি আমি, নুলট্রাম বা কিছু কিছু জায়গায় তোমরা গুলট্রাম বলে পাবে। এটা হচ্ছে ভুটানের মুদ্রার নাম। ভাষা হচ্ছে কি? ভাষা হচ্ছে জাংখ বা জাংথা। জাংখা হচ্ছে এখানকার ভাষা। সংসদের নাম কি? এদের সংসদের নাম হচ্ছে তোর্শগদু। ভুটানের সংসদের নাম কি? তোর্শগদু। এই নামগুলো সবই কিন্তু আলাদা আলাদা প্রকৃতির নাম, সুতরাং এই কারণে এগুলো খুবই কিন্তু মানে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। যেহেতু ভুটানটা আমাদের পশ্চিমবঙ্গেরও প্রতিবেশী দেশ, সুতরাং এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো কেন্দ্রীয় সরকারের বিষয়, অঙ্গরাজ্য বিষয়, কেন্দ্র রাজ্য সরকারের যৌথ বিষয়, উপরের কোনোটিই নয়। দেখো, ভারতের সংবিধান সপ্তম তফসিলে আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করতে গিয়ে তিনটে লিস্ট বা তিনটে তালিকা তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে তোমার রাজ্য তালিকা, এবং আরেকটা হচ্ছে যুগ্ম তালিকা। কেন লিখছে এগুলো আমি বলছি। যুগ্ম তালিকা। এখানে দেখো, কেন্দ্রীয় তালিকার মধ্যে যদি আমরা দেখি, কেন্দ্রের কাছে কিছু কিছু ক্ষমতা আছে। এরকম 100টি ক্ষমতা ভোগ করে থাকে কেন্দ্র। 100টি ক্ষমতা আছে কেন্দ্রীয় তালিকার মধ্যে। রাজ্য তালিকার ভিতরে কতগুলি আছে? রাজ্য তালিকার ভিতরে আছে 61টি বিষয় আছে রাজ্য তালিকার ভিতরে, যার মধ্যে একটি বিষয় হচ্ছে কৃষিক্ষেত্র, তারপরে আইন শৃঙ্খলার ক্ষেত্র প্রভৃতি কিন্তু রাজ্য ক্ষেত্রের মধ্যে আসে, অঙ্গরাজ্য বিষয়ের মধ্যে। এবং কেন্দ্র রাজ্যের যৌথ তালিকা, যেটা অস্ট্রেলিয়া থেকে ধারণাটা নেওয়া হয়েছে, যৌথ তালিকার ধারণাটা অস্ট্রেলিয়া থেকে বা যুগ্ম তালিকার ধারণা অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছে। এর ভিতরে 52টি বিষয় আছে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন তালিকার ভিতরে কোন বিষয়গুলি আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষা দিতে চাচ্ছ বা একটু টাফ লেভেলের পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কোহিমা পাহাড়, কোহিমা নামটা দেখলেই এটা বলা যায় কোথায় আছে, এটা নাগাল্যান্ডে, কারণ নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা, তাই না? সো নাগাল্যান্ডে অবস্থিত আছে কোহিমা পাহাড়টা। এই কোহিমা পাহাড়টার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জাপোভো। ঠিক আছে, জাপোভো হচ্ছে কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, নাগাল্যান্ডে আছে। মাই আর্লি লাইফ পুস্তকটির লেখক কে? বলো দেখি। মাই আর্লি লাইফ শীর্ষক পুস্তকটি কে লিখেছিলেন? রোজা পার্কস, উইনস্টন চার্চিল, নেলসন ম্যান্ডেলা এবং ফিদেল কাস্ত্রো। বলে ফেলো। মাই আর্লি লাইফ শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? এই উইনস্টন চার্চিল, যার সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলেছিল, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবং উইনস্টন চার্চিলের এটা একটা আত্মজীবনী, পরীক্ষায় এটা প্রশ্ন যদি আসে, এটা কিন্তু একটা আত্মজীবনী, আত্মজীবনী, মাই আর্লি লাইফ। নেক্সট, মনু ভাকের কোন খেলার খেলোয়াড়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সকলে এটার উত্তর করে যাবে যে মনু ভাকার ইনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন। ওকে, কমেন্ট করে সকলে জানাবে। অবশ্যই আশা করব তোমরা সকলে এই প্রশ্নটার উত্তর করে যাবে। পরের প্রশ্ন দেখি। ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতীয় সংবিধানের কোথায় সংরক্ষিত করা হয়েছে? ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্র। জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতের সংবিধানের কোন অংশে বা কোথায় দেওয়া হয়েছে? প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক অধিকারে এবং সপ্তম তালিকায়। বলে ফেলো। সপ্তম তালিকাটা বলেই দিলাম, সপ্তম তফসিল, যাই হোক। এখানে অ্যান্সারটা করো দেখি। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিতে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এগুলো বর্ণিত আছে। নেক্সট,
কারা কংগ্রেসের হয়ে ক্রিপস মিশনে আলোচনা সভায় বসেছিলেন? চলো এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন, উত্তরটা করো দেখি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু। ক্রিপস মিশন সম্পর্কে একটু বলে রাখি। ক্রিপস মিশন হচ্ছে ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ভারতীয়দের আস্থা অর্জন করার জন্য বা ভারতীয়দের সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু ক্রিপস মিশনটা ভারতে এসেছিল 1942 সালে। এই সালটা মনে রাখবে কারণ এটা পরীক্ষায় দিয়ে থাকে যে ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল। 1942 সালে ভারতে আসে, এবং ক্যাবিনেট মিশনের মতো এতে 3জন সদস্য ছিল। এর মধ্যে ছিল তোমার হচ্ছে স্যার প্যাথিক লরেন্স এর সদস্য ছিলেন, এবং ছিলেন এর ভিতরে স্টাফোর্ড ক্রিপস, এবং আরো একজন ব্যক্তি এই ক্রিপস মিশনের সদস্য ছিলেন যার নাম হচ্ছে A.V. আলেকজান্ডার। এরা 3জনে ছিলেন এর সদস্য। সো ক্রিপস মিশনে 3জন সদস্য ছিল। এবার ভারতীয়দের মধ্যে কংগ্রেসের হয়ে যারা এই ক্রিপস মিশনের সঙ্গে আলোচনা সভায় বসেছিলেন তারা ছিলেন পণ্ডিত নেহেরু এবং মৌলানা আবুল কালাম আজাদ, দুজনে কংগ্রেসের সদস্য ছিলেন, বরিষ্ঠ সদস্য। তারা দুজনে মিলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন 1942-এ ক্রিপস মিশন যখন ভারতে আসে। ওকে, নেক্সট প্রশ্ন। কত তারিখে অস্ট্রেলিয়ার দিন সব থেকে ছোট হয়? অস্ট্রেলিয়া দেশটা এর দিন সব থেকে ছোট কবে হয়? কোন তারিখে? এই প্রশ্নটাও একটু কঠিন হয়ে গেল, তাই না? অস্ট্রেলিয়ার যদি তোমরা অবস্থান দেখো তাহলে এই প্রশ্নটার উত্তর করা যাবে। দেখো এটা মনে করো আমাদের পৃথিবী, একদম একই রাখতে পারলাম না, তবু আমি এখানে তোমাদের বোঝাচ্ছি। দেখো এটা পৃথিবী, এবং পৃথিবীর এই যে ডট ডট দিয়ে যে রেখাটা টানলাম এটা মনে করো নিরক্ষরেখা। ওকে, এটা হচ্ছে নিরক্ষরেখা, এবং এর 23.5 ডিগ্রি উত্তরে যদি আমরা যাই, 23.5 ডিগ্রি উত্তরে কি আছে? 23.5 ডিগ্রি উত্তরে আছে কর্কট ক্রান্তি রেখা, এবং কর্কট ক্রান্তি রেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন কিন্তু উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয়, যেটা আমরা ফিল করে থাকি। আমাদের ভারতেও তখন সব থেকে বড় দিন হয়ে থাকে। কোন দিন সেটা? সেটা হচ্ছে 23শে জুন। এই দিন হচ্ছে কি কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তির দিনে আমাদের ভারতে সব থেকে, এই দিনে কি সূর্যের উত্তরায়ণের শেষ দিনে, এবং এই দিনে সব থেকে বড় দিন হচ্ছে উত্তর গোলার্ধে। সিমিলারলি যদি উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হয় তাহলে দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট দিন হবে। তো অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এবং অস্ট্রেলিয়ার সব থেকে ছোট দিন হচ্ছে 21শে জুন। ওকে, এটা গেল 21শে জুন। এবারে দেখো অস্ট্রেলিয়ার এই এখানে অবস্থিত মকর ক্রান্তি যে রেখা আছে, এই মকর ক্রান্তি রেখাতে সূর্যের যখন দক্ষিণায়ন শেষ হয় এখানে গিয়ে লম্বভাবে কিরণ দেয়, এবং দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর। এই দিনে হয়ে থাকে তোমার হচ্ছে মকর সংক্রান্তি। এবং মকর সংক্রান্তির দিনে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হয়, আর উত্তর গোলার্ধে অর্থাৎ ভারত বা উত্তর গোলার্ধের যে দেশগুলো আছে এখানে কিন্তু সব থেকে ছোট দিন হয়ে থাকে। ওকে, তো মনে রাখবে 22শে ডিসেম্বর যেখানে বড় দিন হবে তার ঠিক অপোজিট ক্ষেত্রে কিন্তু এখানে ছোট দিন হবে। নিচের কোনটি ধাতু অধাতু উভয় হিসাবে কাজ করে না? ধাতু অধাতু উভয় হিসাবে কাজ করে না কোনটি? দেখো ধাতু ও অধাতু এই উভয় হিসাবে কাজ করা কার বৈশিষ্ট্য? ধাতু কল্পের বৈশিষ্ট্য। যে মৌলগুলো ধাতু কল্পের মধ্যে আসে তারা হচ্ছে কি? তারা হচ্ছে ধাতু ও ধাতু দুটো বৈশিষ্ট্যই কিন্তু তাদের মধ্যে লক্ষণ করা যায়। যেমন বোরন, অ্যান্টিমনি, আর্সেনিক, এছাড়া তোমরা সিলিকনের নাম পাবে, সিলিকন, এগুলো কিন্তু ধাতু কল্প। ওকে, এগুলোকে সম্পূর্ণ ধাতু বলা যায় না, এগুলোকে ধাতু কল্প বলা হয়। এখানে বিসমাথটা কিন্তু একটা ধাতুকল্প নয়। বিসমাথটা হচ্ছে কি? বিসমাথটা হচ্ছে একটা ধাতুকল্প নয়। এখানে এটার ধাতু অধাতু দুটোর কাজ করে না। চলো পরের প্রশ্ন কি? মহাবীরের প্রকৃত নাম কি ছিল? মহাবীর কে ছিলেন? 24তম জৈন তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর, তাই না? সেই মহাবীরের একটা অন্য নাম ছিল, মহাবীরের একটা বাল্য নাম ছিল। নাম কি তার? মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান। ওকে,
কি নাম ছিল? বর্ধমান। ওকে, মহাবীরের যেমন প্রকৃত নাম বর্ধমান ছিল, তেমনি বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে কি? গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধের একটা বাল্য নাম ছিল কি বলতো? গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল, ফার্স্ট কথা হচ্ছে তার প্রথম বাল্য নাম ছিল গৌতম, একটা তার বাল্য নাম ছিল, গৌতম নামে তিনি পরিচিত ছিলেন। তাছাড়া সিদ্ধার্থ, সিদ্ধার্থ কিন্তু গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস, তার আগে একটা তোমাদের যেটা প্রথমে বলছিলাম, যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো বা যারা শেষে জয়েন হচ্ছো তাদের জন্য আরো একবার বলছি, আমাদের TWS একাডেমি অ্যাপে বর্তমানে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য অফার দেওয়া হয়েছে। এখানে তোমরা আমাদের এখানে ভর্তি হলে 70% অফ পাবে। মাত্র 3 দিন মতো অফারটা চলবে, 16 তারিখ পর্যন্ত চলবে, 16 আগস্ট পর্যন্ত। তো অবভিয়াসলি তোমরা এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও। দেখো কতটা প্রাইস এখানে কমে গেছে, 5,000 টাকার ব্যাচ 1,500-এ পাচ্ছ, রেলওয়ে, SSC 3.0 টেট ব্যাচ, সমস্ত ব্যাচগুলো আছে। WEPর জন্য এখানে ব্যাচ নেই, যারা ভাবছো WEPর জন্য মনে করো এই 3.0 ব্যাচটা WEPর জন্য কিন্তু, হ্যাঁ এই ব্যাচটাতে ভর্তি হলে সমস্ত ব্যাচে তোমরা যুক্ত হতে পারবে। WEP, KP বা অন্যান্য পরীক্ষার জন্য 3.0 ব্যাচটা আছে। তো অবভিয়াসলি যারা আমাদের TWS একাডেমি অ্যাপ এখনো ডাউনলোড করোনি, ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপটি এবং আজই ভর্তি হয়ে যাও, কারণ এখন ভর্তি হলে কিন্তু তোমরা অফার পেয়ে যাচ্ছ। যারা অফারের জন্য অপেক্ষা করছিলে, চলে এসেছে অফার, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে অফারটি কিন্তু প্রদান করা হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সকলে যুক্ত হয়ে যাবে এবং সকলে যারা ভর্তি হওনি এখনই ভর্তি হয়ে যাবে TWS একাডেমিতে। সমস্ত জিজ্ঞাসু এবং সমস্ত প্রশ্নের জন্য তোমরা আমাদের এই নাম্বারে কল করে কিন্তু আমাদের কাছে ফোন করতে পারো। এখানে কল করে আমাদের কাছ থেকে সমস্ত কিন্তু জিজ্ঞাসা নিতে পারো। তোমার যে কোনো মনে জিজ্ঞাসা থাকতে পারে আমাদের অ্যাপ সম্পর্কে বা আমাদের ক্লাস সম্পর্কে, সবকিছু তোমরা ফোন করলে এখান থেকে ভর্তি সংক্রান্ত সমস্ত সাপোর্ট তোমাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নম্বর 9062160805। ওকে ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবে, সকলে ডাউনলোড করবে এবং ভর্তি হয়ে যাবে। চলো পরের প্রশ্নটাতে আসা যাক। নেক্সট প্রশ্নের উত্তরটা করো দেখি একটু দ্রুত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনায় রাষ্ট্রীয় আয় কত বৃদ্ধি পেয়েছিল? আচ্ছা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাতে কিন্তু ভারত প্রচুর মানে উন্নত করেছিল। ভারত এখানে দ্রুত শিল্পায়নের পথে গেছিল, দ্রুত শিল্পায়ন, ছোট বড় শিল্পগুলোকে ভারত এখানে ফান্ডিং করা শুরু করে এবং দ্রুত শিল্পায়নের পথে এগোনোর চেষ্টা করে। ভারত একটা মিশ্র অর্থনীতি বেছে নেয় এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। কবে হয়েছিল এটা? 1956, 1956 থেকে 1961 সালের মধ্যে হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, তাই না? সো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এখানে কতটা জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল? মনে রাখবে 25% হারে কিন্তু আমাদের জাতীয় বা রাষ্ট্রীয় আয়টা বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। ওকে, চলো নেক্সট হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশনটা কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের ছোট ছোট অনেকগুলো স্বশাসিত রাজ্য পরিণত হয়েছিল। তো এই স্বশাসিত রাজ্যগুলোকে একত্রীভূত করার জন্য একটা রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। সেটা কবে? সেটা হচ্ছে 1953-তে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। কোন শৃঙ্গ থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে? কাবেরী নদী একটু আগেই বলছিলাম দক্ষিণের একটা অন্যতম আমাদের পবিত্র নদী হিসাবে পরিচিত, অন্যতম একটা প্রধান নদী, বিশেষ করে তামিলনাড়ু অঞ্চলে এটা প্রবাহিত হয়েছে অনেকটা পথ। এই কাবেরী নদীর উপরেই আমরা যদি দেখি বিভিন্ন বাঁধ নির্মিত হয়েছে, যার মধ্যে মেত্তুর ড্যাম খুবই ফেমাস একটা ড্যাম, মেট্টুর ড্যাম কাবেরীর উপরে আছে তামিলনাড়ুতে। সো এই কাবেরী নদীটার উৎপত্তি কোথায় বা উৎস কোথায়? কাবেরী নদীর উৎস হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। ব্রহ্মগিরি পর্বতে যেটা পশ্চিম ঘাটের একটা অংশ, পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে তার একটা অংশ ব্রহ্মগিরি পর্বত। এবং ব্রহ্মগিরি পর্বতের এক্স্যাক্টলি আমরা যদি বলি তালা কাবেরী নামক স্থান থেকে, তালা কাবেরী নামক স্থান থেকে এটা উৎস লাভ করেছে, যেটা কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ে। তো পরীক্ষায় যদি এটা প্রশ্নটা ঘুরিয়ে আসে যে ব্রহ্মগিরি পর্বতটা কোথায় অবস্থিত বা কাবেরী নদীর উৎস কোন রাজ্য থেকে হয়েছে, শৃঙ্গ না দিয়ে যদি দেয় কোন রাজ্য থেকে হয়েছে, তখন তোমরা উত্তর করবে কি কর্ণাটক রাজ্য থেকে কিন্তু এটার
উৎস হয়েছে। ওকে, সো এটা আবার পতিত হয়েছে কোথায়? এটা তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সো কাবেরী নদীটা সিম্পল জিনিস মনে রাখবে। পরেরটা দেখি, দূরদর্শনের নিয়মিত পরিষেবা এবং খবর সম্প্রচারিত কবে থেকে শুরু হয়েছিল আমাদের ভারতে? দূরদর্শন ডিডি, তোমরা আমাদের ভারতের প্রথম দূরদর্শন পরিষেবা চালু হয় কবে বলো? ভারতে প্রথম দূরদর্শন পরিষেবা দিল্লি থেকে চালু হয়। চালু হয়েছিল কবে বলো তো? এটা প্রথম চালু হয়েছিল আমরা যদি দেখি সেটা হচ্ছে 1959 সালে এটা প্রথম চালু হয়, এটা মনে রাখবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে নিয়মিত পরিষেবা বা খবর সম্প্রচার কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল আবার 1965-তে গিয়ে। আচ্ছা, আরো একটা জিনিস ছোট্ট করে তোমাদের বলে রাখি, আমাদের ভারতে তো এটা ভারতের চালু হয়েছিল ডিডি। তো আমাদের কলকাতাতে এটা কবে চালু হয় বলো তো? কলকাতাতে চালু হয়েছিল কবে এটা? সো মনে রাখবে 1975 সালে কলকাতাতে দূরদর্শন পরিষেবা চালু হয়। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় ভিক্টোরিয়া ক্রস সম্মান প্রাপ্ত হন? ভিক্টোরিয়া ক্রসটা হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ বা যারা ব্রিটিশ সোলজারের আন্ডারে কাজ করত তাদেরকে এই ভিক্টোরিয়া ক্রস সম্মানটা প্রদান করা। এটা একটা সামরিক সম্মান, সামরিক সম্মান। ওকে, সো ভিক্টোরিয়া ক্রস সম্মানটা প্রথম ভারতীয় হিসাবে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন খুদাদাত খান। অপশন সি ইজ রাইট অ্যান্সার, খুদাদাত খান। পরের প্রশ্ন, পেপসিন উৎসেচক কি পরিপাক করে? পেপসিন হচ্ছে একটা উৎসেচক, আমরা জানি। এই উৎসেচকটা কি পরিপাক করে বলো? আচ্ছা, পেপসিন নিঃসরণ হয় কোথা থেকে বলো তো? নিঃসৃত হয় কোথা থেকে? পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। পাকস্থলী থেকে এটা নিঃসৃত হয়, মনে রাখবে। সো পেপসিন উৎসেচকটার কাজ কি? এটা প্রোটিন পরিপাক করে, প্রোটিন পরিপাক করে। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। আর আমাদের ভারতে অবস্থিত হিমালয়ের সব থেকে উঁচু শৃঙ্গ হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। ওকে, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি কোথায় আছে? এটা সিকিম রাজ্যে অবস্থিত আছে। রাজতরঙ্গিনী ও হর্ষচরিত গ্রন্থ দুটির রচয়িতা যথাক্রমে কে কে? রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত এই দুটি গ্রন্থের রচয়িতা হচ্ছেন রাজতরঙ্গিনী কলহন, হর্ষচরিত বাণভট্ট রচনা করেছিলেন। নেক্সট, নিচের কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড ও হাইড্রোজেন গঠন করে? কোনটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গঠন করে থাকে? তামা, রৌপ্য, সীসা, অ্যালুমিনিয়াম। রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? একদমই সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। নেক্সট, বাংলা প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ছিল বলো দেখি? আচ্ছা, এখানে তোমাদের একটু বলে রাখি, আলম আরা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, আরদেশ ইরানি পরিচালিত ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। সেটা ছিল এই আলমারা চলচ্চিত্র। পরিচালক ছিলেন আরদেশ ইরানি। 1931 এটা মুক্তি পেয়েছিল। সিমিলারলি 1931 একটা বাংলা ছবি মুক্তি পেয়েছিল। 1931 মুক্তি পাওয়া বাংলা ছবির জামাই ষষ্ঠী হচ্ছে বাংলা ভাষার প্রথম কিন্তু সবাক চলচ্চিত্র। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের 25টি প্রশ্ন নিয়ে এখানেই আজকের ক্লাসটি শেষ করব। ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে আজকের প্রশ্নগুলো কেমন ছিল, কেমন তোমরা উত্তর করতে পারলে। তার সঙ্গে হোমওয়ার্কের অ্যান্সার করতে কিন্তু ভুলবে না। যারা আমাদের TWS একাডেমি অ্যাপে এখনো ভর্তি হওনি, তোমাদের বেসিক ক্লিয়ার না থাকলে যদি বেসিক ক্লিয়ার করতে চাও অবভিয়াসলি TWS একাডেমিতে ভর্তি হতে পারো। তাছাড়া প্র্যাকটিস ব্যাচ আছে, এই দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ, সেখানে ভর্তি হলে তোমরা কিন্তু একদমই দুর্দান্ত প্র্যাকটিস করতে পারবে, PDF পাবে, সমস্ত কিছু ফিচার্স পাবে সেখানে। তো অবভিয়াসলি TWS একাডেমিতে ভর্তি হয়ে যাও আজই। স্বাধীনতা উপলক্ষে আমাদের অফার চলছে, অফার থাকতে থাকতে ভর্তি হলে কিন্তু অনেকটা তোমরা সেভ করতে পারবে তোমাদের টাকাটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা শেষ করবে এখানেই। ভালো থাকবে সকলে, নিজের খেয়াল রাখবে। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে সকলকে।
স্বাধীনতা দিবসের আরো একবার অগ্রিম শুভেচ্ছা থাকলো। ততক্ষণের জন্য আমি ক্লাসটি এখানেই এন্ড করছি। ভালো থাকবে, টাটা, বাই।